আপনাদের সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা গণিতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখব এবং তার সাথে গণিতের একটি শর্ট সাজেশন দেখব। আজকের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো আপনারা প্রত্যেকটা অঙ্ক দেখবেন। আশা করি আপনারা অঙ্কগুলো কমন পাবেন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। এখানে যে ফার্স্ট অঙ্কটা, এখানে কি বলা আছে, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদ আসলে 558 টাকা হবে। এখানে আপনাকে কি বের করতে বলছে, কত বছরে, তার মানে কিসের মান বের করতে বলছে, এন এর মান। এখানে আমার কির মান দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে এবং সুদ আসল দেওয়া আছে। আচ্ছা, সুদের হার হচ্ছে আমরা যেটা জানি, আর দ্বারা হচ্ছে সুদের হারকে বোঝানো হয় এবং আসল হচ্ছে গিয়ে পি। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে, I = PRN। তাহলে পি কত দেওয়া আছে, সুদটা বের করে নিব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, কিন্তু আমাদের সুদটা দেওয়া নাই। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে আগে সুদটা বের করে নিব। তাহলে পি হচ্ছে কত, 450 টাকা, 450 গুণ, আর হচ্ছে সুদের হার কত, 6%। তার মানে হচ্ছে আমার কত, 6% হচ্ছে 6/100, 6/100 গুণ, আমার হচ্ছে এনটা দেওয়া নাই, বছরটা দেওয়া নাই, সো আমি এনটা বসিয়ে দিব। এবার আমি এটা যদি 50 দিয়ে কাটি, 50 দুগুণে 100, আর এটা যদি কাটি 9×50 হচ্ছে আপনার 450। এবার হচ্ছে আমি 2 দিয়ে এবার কিন্তু কাটাকাটি যায়, 2 দিয়ে 3 দুগুণা 6, 3 নং 27 এন। তাহলে হচ্ছে আমার সুদটা কত বের হয়েছে, সুদ বের হয়েছে 27 এন। এবার এখানে আমার কি বলছে, সুদে আসলে 558 টাকা হলে, তাহলে আমি সুদটা কত পাইছি, 27 এন। সুদে আসলে, সুদ প্লাস আসল ইকুয়াল কত হবে, 558 টাকা। তাহলে আমার আসল কত, আসল হচ্ছে 450 টাকা, তাই তো। 450 ইকুয়াল সুদ আসল আমার কত হবে, 558, এই 558। এবার হচ্ছে বা এখানে 27 এনটা এখানে আমি রাখবো, ইকুয়াল আমি এটাকে এই পাশে নিয়ে যাব, 558 এখানে প্লাস আছে, এই পাশে গেলে হচ্ছে মাইনাস। তাহলে কত আসবে, 450 বা 27 এন ইকুয়াল 8, 5 কত 15 হবে, 10, 7 থেকে 1, 4 রাখবো, 5 5 মিলে 0। তারপরে হচ্ছে বা এখানে আমার এটা এনের সাথে গুণ আছে, গুণ আকারে আছে। তাহলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি এনটাকে এই পাশে রেখে দিচ্ছি, 108 ভাগ 27। তাহলে আমার এন ইকুয়াল কত আসতেছে, 27 দিয়ে আমি 108, 27 দিয়ে 4 27 108। তাহলে হচ্ছে আমার এনের হচ্ছে কত বছর, 4 বছর। পরে যে অঙ্কটা আছে, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আমার কি বের করতে বলছে, ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে একটি দ্রব্য আমি কয় টাকায় বিক্রয় করছি, 180 টাকায় বিক্রয় করে আমার 10% ক্ষতি হলো। তাহলে আমার ক্ষতি হয়েছে কয় টাকা, 100 টাকায় ক্ষতি হয়েছে, আমার 10% ক্ষতি হয়েছে, তাই তো। 100 টাকা আমার 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার হচ্ছে 90 থাকবে। একেবারে শর্টে যেটা করব আমরা, ক্রয় মূল্যটা আমার নিচে থাকবে, তাই তো। তাহলে 90 আমার হচ্ছে নিচে আসবে, 180 উপরে যাবে, গুণ হচ্ছে আমার 100টা হচ্ছে উপরে, তাহলে হচ্ছে 90। 9 10 হচ্ছে 90, আর 9 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে হচ্ছে 9 20 180। এবার হচ্ছে আমার 10 দিয়ে কাটাকাটি যায়, 10 10 কি হচ্ছে আমার 100। তাহলে এটা আমার গুণ করলে কি হচ্ছে, 200। তাহলে আমার হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার 200 টাকা। একেবারে শর্টে পরবর্তী যে অঙ্কটা বলছে, এখানে কি বলছে, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয় এবং প্রত্যেকে 2টি ভাষা অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে বাংলায় কতজন লোক কথা বলতে পারে। আমাকে কি বলছে, এখানে বাংলাটা বের করতে বলছে। কেমন, বাংলায় হচ্ছে আমার কতজন লোক কথা বলে। তাহলে এখানে কি বলছে, 50 জন লোকের মধ্যে 35 জন হচ্ছে ইংরেজিতে কথা বলে, আর কি 25 জন লোক ইংরেজি ও বাংলা উভয়তেই কথা বলে। 50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে কতজন, 35, 35 জন। তাহলে শুধু বাংলাতে কতজন কথা বলে, শুধু বাংলাতে কথা বলে
সব কিছু কিন্তু হচ্ছে 50 জনের ভিতরে, মানে উভয় বললো আর কম বললো সব কিছু কিন্তু আমার 50-এর ভিতরে হিসাব করতে হবে। তাহলে হচ্ছে আমার 50 থেকে যদি আমি 35 বাদ দিই তাহলে হচ্ছে বাকিটা হচ্ছে আমার বাংলাতে কথা বলে। কতজন বাংলাতে কথা বলে? শুধুমাত্র 15 জন হচ্ছে বাংলাতে কথা বলে। এবার কি বলছে যে 25 জন ইংরেজি ও বাংলা উভয়তেই কথা বলে। তাহলে হচ্ছে আপনার বাংলা প্লাস হচ্ছে আপনার ইংরেজি, বাংলা প্লাস ইংরেজিতে উভয় ভাষায় কথা বলে কতজন? 25 জন, 25 জন কথা বলে। এখানে কি বলছে তাহলে বাংলাতে মোট কতজন কথা বলে? তাহলে বাংলাতে মোট কথা বলে, এইখানে কিন্তু শুধু বাংলাতে কথা বের করছিলাম হচ্ছে আপনার 15 জন, আর এইখানে বলছে বাংলা প্লাস ইংরেজি উভয় ভাষায় কথা বলে হচ্ছে 25 জন। তাহলে মোট হচ্ছে বাংলাতে কথা বলে 25 প্লাস 15 ইকুয়াল হচ্ছে 40 জন। তাহলে 40 জন হচ্ছে উভয় হচ্ছে আমার বাংলাতে কথা বলে। পরবর্তী কি অঙ্ক দেওয়া আছে? 3 সদস্যের, আচ্ছা একটা কথা বলে নিই, এই অঙ্কগুলো কিন্তু হচ্ছে আপনারা যারা মিডওয়াইফারি, ডিপ্লোমা, বিএসসি যারা দিবেন তাদের সবার জন্য। চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আপনার হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, তারপরে গণিত, দেন সাধারণ জ্ঞানের যে ভিডিওগুলো দেওয়া আছে বিএসসিরা এবং মিডওয়াইফারি সবাই এগুলো ফলো করতে পারেন। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। কি বলছে? কয় সদস্যের? 3 সদস্যের বিতর্ক দলের সদস্যদের গড় বয়স কত? 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের, মানে কি বলছে, কোনো সদস্যের বয়স কিন্তু 21 বছরের নিচে না হয়, মানে ওইখানে যে সদস্য আছে প্রত্যেকটা সদস্যের বয়স কিন্তু 21 বছরের নিচে না হয়, মানে নিচে না, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ একজনের বয়স কত, মানে তাদের থেকে 21 বছরের উপরে বয়স কত? ওকে, তাহলে আমরা আগে ফার্স্ট লাইন আমরা করি। ফার্স্ট লাইনে কি বলছে? 3 সদস্য একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। 3 জনের দেওয়া আছে গড় বয়স, তাই না? তাহলে 3 জনের 24 গুণ 3। আমি কিন্তু অনেক শর্টকাটে করাচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু আলাদাভাবে আমাদের টপিকের উপর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সো আপনারা যদি প্রবলেম হয় এখান থেকে দেখে নেবেন। 3 24 72 বছর। এবার কি বলছে? যদি কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? যদি কোনো সদস্য, মানে এই 3 জন সদস্যের বয়সের যদি 21 বছরের নিচে না হয় তাহলে একজনের সর্বোচ্চ, তাহলে একজনের যেহেতু সর্বোচ্চ বয়স বলছে তাহলে 21-এর বেশি হবে, তাহলে আমরা সেই একজনকে আমরা বাদ দিব। তাহলে আমরা 2 জনের বয়স বের করবো। তাহলে 2 জনের বয়সটা কত? তাহলে 2 জনের যদি আমরা গড় বয়সটা বের করি 21 গুণ 2, কারণ আমরা এখানে 21-এর সাথে আমরা 3 দিয়ে করবো না, 3 জনেরটা বের করবো না, মানে এখানে কি বলছে? সর্বোচ্চ, একজনের সর্বোচ্চটা বের করতে বলছে, তাই না? সর্বোচ্চ বয়স বের করতে বলছে। তাহলে আমরা যদি 21-এর সাথে 3 আবারও গুণ করি তাহলে তো আমার সর্বোচ্চটা বের হচ্ছে না, তাই না? তাহলে আমরা 2 জনের বয়সটাকে বের করব, বের করার পর এই 3 জনের থেকে ওইটা বাদ দিলে আমার যেটা থাকবে ওইটা হচ্ছে পরবর্তী যে একজনের কথা বলছে যে সর্বোচ্চ বয়স, ওইটা হচ্ছে তার বয়স। সো আমরা করি 21 দুগুণে হচ্ছে 42। এবার হচ্ছে আমরা 72 থেকে যদি 42 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে সর্বোচ্চ যে একজন তার বয়সটা বের হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ একজন হচ্ছে 72 মাইনাস 42 ইকুয়াল 0, 2 0 0, 4 7 7 হবে, 4 5 6 7, 30 বছর। তাহলে দেখেন কিন্তু আমার 30 বছর হয়েছে। এখানে কি বলছিল? 21 বছরের নিচে না, কিন্তু তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স, মানে 21 বছরের বেশি হবে, কিন্তু একজনের যে বয়সটা সর্বোচ্চ বয়স বলছে তাহলে অবশ্যই বেশি হবে, তাহলে 30 বছর। পরবর্তী অঙ্ক, এখানে একটা ধারার অঙ্ক দেওয়া আছে, যেমন 1 1 2 3 5 8 13 21 ডট 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 ধারার দশম পদটি কত? তাহলে এখানে আমার আগে দেখি আমার কয়টা পদ দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা পদ দেওয়া আছে। আমার হচ্ছে দশম পদ বের করতে বলছে। এরকম যদি থাকে তাহলে আমাদের এখানে একটা ছোট একটা সূত্র ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে যে এরকম যদি দেয়া থাকে, থাকার পর যদি দশম পদটি বের করতে বলে, এরকম যদি পদ বের করতে বলে তাহলে হচ্ছে আমাদের পরবর্তী শেষে যে 2টা পদ থাকবে, এই পদ এবং এই পদ, 2টা যে পদ থাকবে এই 2টা পদের হচ্ছে
সমষ্টি মানে যোগই হচ্ছে আমার পরবর্তী পদটা। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? তাহলে আমার কি হবে, এখানে কততম পদ, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম পদ, এটা হচ্ছে অষ্টম পদ। এই দুইটা পদের যোগফলটি হচ্ছে আমার পরবর্তী পদ। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পদের যোগফল বের করে ফেলি। 13 যোগ 21 ইকুয়াল 13 যোগ 21 ইকুয়াল হচ্ছে আমার কত? আচ্ছা আমি আপনাদের এখানে বুঝাই, সপ্তম এটা হচ্ছে অষ্টম পদ। ঠিক আছে, যেহেতু আমাদের নবম পদটা দেওয়া নেই, আগে নবম পদটা আমরা বের করে নিই, কেমন? সো হচ্ছে এই দুটো যোগফল বের করলে হচ্ছে আমাদের নবম পদটা বের হয়ে যাবে। তাহলে 3 এর 1 4, 2 এর 1 3, 34। তাহলে এখানে আমার নবম পদটা কত হচ্ছে? 34। তাহলে 34টা হচ্ছে আমার নবম পদ। নবম পদটা বের হচ্ছে কত? 34। নবম পদটা 34। তাহলে এখানে কি বলছে? দশম পদ। ঠিক একই নিয়ম আমরা যেভাবে নবম পদটা বের করছি সেইভাবে আমরা হচ্ছে দশম পদটা বের করব। তাহলে নবম পদটা বের করার সময় হচ্ছে শেষের দুইটা আমরা যোগ করছি। যেহেতু আমরা এখানে নবম পদটা পেয়ে গেছি, তাহলে দশম পদ বের করার ক্ষেত্রে হচ্ছে আমরা শেষের দুইটা যোগ করব। তাহলে নবম পদ যোগ হচ্ছে অষ্টম পদ। তাহলে অষ্টম পদ আমার কত আছে? অষ্টম পদ প্লাস হচ্ছে নবম পদ, এই দুটো যোগ করতে হবে। অষ্টম পদ হচ্ছে আমার 21 যোগ নবম পদ হচ্ছে 34, 55। তাহলে আমার দশম পদটা হচ্ছে আমার 55। এখানে কি বলছে? এখানে বলছে একটি যে দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু না স্থূলকোণী ত্রিভুজ? তো আমরা এটা বের করব কিভাবে? আমরা জানি কোন ত্রিভুজের হচ্ছে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। আমার এখানে দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে আগে আমরা এই দুইটা যোগ করি। দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে হচ্ছে 35 ডিগ্রি যোগ 55 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। দুই কোণের মান দেওয়া হচ্ছে আমার 90 ডিগ্রি। এবার হচ্ছে পরবর্তী যে কোণটা, ওই কোণটার মান বের করব। তাহলে আমরা 180 ডিগ্রি 3 কোণের থেকে যদি আমরা এই যে দুই কোণের মান যদি আমরা বাদ দিই 90 ডিগ্রি, তাহলে হচ্ছে পরবর্তী ত্রিভুজের যে কোণটা সেই কোণটার মান বের হয়ে যাবে। তাহলে 180 থেকে 90 বাদ দিলে হচ্ছে আমার 90 ডিগ্রি থাকে। তাহলে পরবর্তী কোণের মান হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের মান হচ্ছে 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের মান হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এখানে আমার উত্তরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে কি বলছে? যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে? কি বলছে? দিন বের করতে বলছে। কত দিনে? অতিরিক্ত আগে আমরা বের করি, অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিছে? অতিরিক্ত নিয়োগ দিছে 3 জন লোক। আগে লোক ছিল কতজন? 9 জন। তাহলে এখন মোট লোক কতজন হয়েছে? ওকে, 3 জন অতিরিক্ত নিয়োগ দেওয়ার পর এখন লোক টোটাল দাঁড়াইছে 12 জন। তাহলে এখানে কি বলছে? একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারি। তাহলে আমি জাস্ট শর্টে আপনারা দেখাচ্ছি। তাহলে 9 জন, আমি তো এখানে আপনাদের বোঝানোর জন্য লিখে দিলাম। আপনারা এক্সামের সময় এতটা করবেন না, জাস্ট আপনারা হিসাব করবেন, হিসাব করে একদম শর্টে করবেন। এত কিছু লেখার কোনো দরকার নাই, জাস্ট হিসাব করে শুধু জাস্ট সংখ্যাটা বসাই দিবেন, কেমন? 9 জন লোক একটি কাজ করতে পারে 12 দিনে, অতএব তাহলে একজন লোক একটি কাজ করতে পারে, একজন লোক তাহলে একটি কাজ করতে পারে হচ্ছে আপনার 12 গুণ 9 দিনে। তাহলে হচ্ছে আপনার 12 জন লোক একটি কাজ করতে পারে কত দিনে? এটি কাজ করতে পারে হচ্ছে 12 গুণ 9, নিচে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 12 দিয়ে যদি 12 কাটাকাটি করি থাকে হচ্ছে আমার 9। তাহলে কয় দিনে? 9 দিনে। আমি তো আপনাদের এখানে লিখে বোঝানোর ক্ষেত্রে লিখে দিলাম, বাট আপনারা যখন করবেন না তখন আমি আপনাদের যদি এখানে উপরে একটু শর্ট দেখাই যে 9 জন লোক করতে পারে একটি কাজ, আপনারা জাস্ট এগুলো কিছুই লিখবেন না, এভাবে পড়বেন। 9 জন লোক একটি কাজ করতে পারে, 9 জন লোক একটি কাজ করতে পারে হচ্ছে লাগিয়ে 12 লিখবেন। তাহলে একজন লোক এরকম লিখে হচ্ছে লাগিয়ে আপনারা দিবেন 12 গুণ 9। তাহলে আবার কি হচ্ছে? 12 জন হচ্ছে লাগিয়ে 12 গুণ 9 গুণ 12, জাস্ট কাটাকাটি করে 9। ঠিক আছে, জাস্ট এরকম শর্ট আমি আপনাদের যেরকমটা দেখালাম একদম এতটুকুর মধ্যে অঙ্ক করে মানে কমপ্লিট করবেন। বেশি বাড়াতে যাবেন না, বেশি বাড়াতে গেলে আপনারই সময় নষ্ট হবে। তারপরে হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড়
35 বছর। মাতার বয়স কত? আচ্ছা, গড়ের অঙ্ক কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, মানে আলাদাভাবে পিতা পুত্রের বয়সের অঙ্ক। যারা নতুন দেখবেন, যারা বুঝতে সমস্যা হবে, তারা ওইখান থেকে ডিটেলস অঙ্কগুলো দেখে আসবেন, কেমন? সো এখানে কি বলছে, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 37 বছর। 3 জনের বয়সের গড়, তাহলে আমি আগে 3 জনেরটা বের করে নিব। 37 গুণ 3 ইকুয়াল 3 7 21 1 হাতে থাকে 2, 3 3 9, 9 আর 2 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11, 111। তারপর আবার কি বলছে, আবার পিতা পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে এখানে কি পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর, দুজনের বয়স দেওয়া আছে, তাহলে 35 গুণ 2, 35 দুগুণে 70 বছর। এবার কি বলছে, মাতার বয়স কত? এইখানে 3 জনের বয়স দেওয়া ছিল, এখানে 2 জনের বয়স দেওয়া ছিল। এখন 3 জনের থেকে যদি আমি 2 জনেরটা বাদ দিই, তাহলে যেটা থাকবে সেটাই তো মাতার বয়স, তাই না? সো আমি হচ্ছে 111 থেকে 70 বছর বাদ দিব। 111 বাদ হচ্ছে আমার 70 ইকুয়াল 1 27 কতলে 11 হবে 41 বছর। তাহলে মায়ের বয়স কত? 41 বছর। এখানে কি বলছে, 2 এর কত শতাংশ 8 হবে? কত শতাংশ? তাহলে 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর শতাংশ, 2 এর শতাংশ কত? শতাংশ মানে কি 100, তাই না? তাহলে হচ্ছে আমার 100/2 গুণ হচ্ছে কত? 8 বলছে না, 8। তাহলে 2 দিয়ে হচ্ছে 8 যদি করি, 4 দুগুণা 8, তাহলে 400%। 2 এর কত শতাংশ 8 হবে? তাহলে 400, ঠিক আছে? এখানে মানের একটা অঙ্ক দেওয়া আছে, কি বলছি, p + 1/p = 5 হলে p³ + 1/p³ এর মান কত? তাহলে p³ এর সূত্র হিসেবে আমরা অঙ্কটা করে যাব। এখানে কি বলছে, p³ + 1/p³ ইকুয়াল, এটা সূত্রটা হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এবার p + 1/p³ এর মান কত? 5। 5 এর ভর হচ্ছে হোল কিউব মাইনাস 3 পিতে পিতে কাটা ইন্টু হচ্ছে p + 1/, এটা মানটা হচ্ছে 5 ইকুয়াল 5 এর উপর কিউবটা হচ্ছে 125 মাইনাস 3 5 15। 5 5 কত হলে 10 হবে, 5 5 মিলে গেলে 0, 1 5 কত হলে 2 হবে 1, আর 1 এর 1। তাহলে হচ্ছে আমার উত্তরটা হচ্ছে আমার 110। আচ্ছা, এইখানে কি বলছে, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময় কত সের ছোলা খায়? তাহলে আমরা একটি ঘোড়া কতটুকু ছোলা খায়, আগে আমরা এইটুকু বের করব। আচ্ছা, এখানে কি বলছে, এখানে কিন্তু ওই সময় বলতে কি দিন কিন্তু সেম, দিন কিন্তু এখানে অন্য কোনো দিন বলে নাই। সো হচ্ছে এখানে কি বলছে, 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়। তাহলে এখানে যদি 6টি ঘোড়া কত সের ছোলা খায় এইটা বের করতে বলছে, তাহলে আমার এখানে দিনের কোনো কাজ নেই। তাহলে 6টি ঘোড়া খায় 4 দিনে কয় সের খায়? 30 সের, মানে 30 কেজি। সের মানে কি? কেজি। তাহলে একটি ঘোড়া খাবে কতটুকু? একটি ঘোড়া খাবে হচ্ছে 30/6 সের। তাহলে একটি ঘোড়া খাবে 5 সের ছোলা খাবে একটি ঘোড়া। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন 4 দিনে, এখানে তো দিন বলে দিচ্ছে 4 দিনে 30 এর ছোলা খায়, তবে 10টি, আমি একটি ঘোড়ারটা বের করছি। এবার 10টি ঘোড়া, যেহেতু একটি ঘোড়া যদি 5 সের ছোলা খায়, তাহলে অতএব 10টি ঘোড়া কয় সের ছোলা খাবে? 10টি ঘোড়া খাবে 10 গুণ 5, 5 10 কে 50, 50 সের ছোলা খাবে। কয় দিনে? ওই একই দিনে, 4 দিনে। তাহলে 10টি ঘোড়া হচ্ছে 50 সের ছোলা খাবে। একটাই যদি আপনার 5 সের খায়, তাহলে 10টাই খাবে 50 সের। শেষ। এই ছিল হচ্ছে আপনাদের অঙ্ক নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তো এবার আসুন আমরা হচ্ছে শর্ট সাজেশন, যেটা হচ্ছে আমাদের কোন কোন টপিক থেকে অঙ্কগুলো আসবে এবং কোন কোন টপিকগুলো আমাদের করতে হবে শেষ সময়ের জন্য, শেষ প্রস্তুতির জন্য, সেটা হচ্ছে আপনারা বর্গের অঙ্কগুলো করবেন। বর্গ বলতে হচ্ছে সূত্রের যে অঙ্কগুলো আছে, সূত্রের অঙ্ক থেকে কিন্তু আপনার অঙ্ক মাস্ট বি থাকবে। বর্গের মানে সূত্রের অঙ্কগুলো করবেন, সূত্র, কেমন? তারপর হচ্ছে লাভ ক্ষতি করবেন,
লাভ ক্ষতি করবেন, লাভ ক্ষতি থেকে অঙ্ক থাকবে, ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক থাকবে, ধরেন হচ্ছে মানে কতদিনে কাজ সম্পন্ন করে, মানে কাজের থেকে একটা অঙ্ক থাকবে। একটি লোক এতদিনে একটি কাজ এতদিনে করতে পারে, ওই লোকটি কতদিনে ওই কাজটি শেষ করতে পারে, মানে এই যে কাজের অঙ্কটা এইগুলো করবেন, ঠিক আছে, ঐকিক নিয়ম। বয়স সংক্রান্ত, পিতা পুত্রের যে বয়সের যে অঙ্ক এখান থেকে অঙ্ক থাকে, সো বয়স সংক্রান্ত অঙ্ক করবেন। এবার হচ্ছে সুদ কষা থেকে অঙ্ক থাকবে, সুদের যে আসল এইটা সুদ কষা করবেন। তারপর হচ্ছে একটু শতকরা করবেন, শতকরা করবেন। এবং হচ্ছে ক্ষেত্রফলের যে অঙ্কগুলো থাকে, ক্ষেত্রফল, তারপর হচ্ছে কোণের মান, যেটা ক্ষেত্রফল কোণ, এটার অঙ্কটা দেখবেন। ক্ষেত্রফল এবং হচ্ছে কোন কোণের কি নাম, সম্পূরক কোণ, তারপর হচ্ছে সমকোণ, মানে কত ডিগ্রিতে কত কোণ হয়, বিপ্রতীপ কোণ, এই কোণগুলো কিন্তু আসে। ক্ষেত্রফল প্লাস হচ্ছে কোণ, কোণ হচ্ছে তারপর ত্রিভুজের নাম, এইগুলো দেখবেন। কোণ প্লাস হচ্ছে আপনার ত্রিভুজ, এইখান থেকে অঙ্কটা দিয়ে থাকে, বুঝছেন। আর হচ্ছে মুনাফার অঙ্কটা করবেন, মুনাফা। সো এই যে টপিকগুলো না, এই টপিকগুলো থেকে হচ্ছে আপনার অঙ্ক করে থাকে তারা। তো দেখেন এখানে কয়টা টপিক দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, প্রায় 10টা টপিক দাও। সো একটা টপিকটা থেকে যদি আপনার একটা প্রশ্ন দাও, যেহেতু অঙ্কে 10 মার্ক, 10টায় 10টা অঙ্ক, সো এই টপিকগুলো প্রত্যেকটা টপিক কিন্তু খুব ভালোভাবে দেখবেন। এইটা ছিল হচ্ছে আপনাদের গণিত নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং হচ্ছে শর্ট সাজেশন। তো আশা করি আপনারা যদি এই অঙ্কগুলো করেন এবং হচ্ছে আমি যে শর্ট সাজেশনটা দিলাম, এই সাজেশনটা মেনটেন করে যদি অঙ্কগুলো করেন, তাহলে আশা করি অবশ্যই আপনারা কমন পাবেন। আর বিগত সালের কোশ্চেনগুলো কিন্তু বারবার বলতেছি, বিগত সালের কোশ্চেনগুলো বারবার সলভ করেন, এতে আপনারা কমন পাবেন। যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, তো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালোভাবে প্রিপারেশন নিন, পরীক্ষা ভালোভাবে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।